আচ্ছা, প্রথমে আমরা কিছু কিছু বেসিক জায়গা দেখে নেবো রেশিও এন্ড প্রপোর্শনের, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড হয় সেরকম ধরনের জিনিসগুলোকে আমরা আমাকে দেখে ফোকাস করব। তো ধরে নাও আমি লিখলাম a is to b equals to 3:4। ঠিক আছে, a is to b equals to 3:4, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যদি a এর ভ্যালু 3 হয় তাহলে b এর ভ্যালু হবে কত? 4। এটার মিনিং এটাই। আর এটাকে আমরা একটু অন্যরকম ভাবেও রিপ্রেজেন্ট করি। যদি a এর ভ্যালু 3x হয় তাহলে b এর ভ্যালু হয় 4x। আমরা একটা ভ্যারিয়েবল x কে নিয়ে আসি। যদি আমরা ইকুয়ালি a এর ভ্যালু বলি হচ্ছে 3x আর b এর ভ্যালু যদি বলি ওর 4x, ইকুয়ালি আমরা যদি a এর ভ্যালু 3x আর b এর ভ্যালু যদি 4x বলি তাহলে আমরা একটা ভ্যারিয়েবল x কে নিয়ে আসছি। মিনিং তো তোমরা জানোই যে এর ভ্যালু যদি 3 হয় b এর ভ্যালু হচ্ছে 4। এটা গেল 1 নম্বর। 2 হচ্ছে a আর b এর রেশিও হচ্ছে 3:4, b আর c এর রেশিও দেওয়া আছে 4:5। এখান থেকে আমরা a b আর c এর কম্বাইন্ড রেশিও বলতে পারি। a b আর c এর কম্বাইন্ড রেশিও আমরা কি বলতে পারি যে 3:4:5। কেন? কারণ দেখো এখানে বি হচ্ছে কমন পার্ট, বি কি পার্ট? কমন পার্ট। আর বি এর মান দুটো জায়গাতেই দেখো কি আছে? সেম আছে। তাই আমরা এটাকে কম্বাইন্ড করে কি বলতে পারছি? এ বি আর সি এর রেশিও হচ্ছে 3:4:5। এটা গেল হচ্ছে 2 নম্বর। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। নেক্সট 3 নম্বর হচ্ছে যদি বি কমন হয়েও বি এর ভ্যালু দুটো ডিফারেন্ট যদি থাকে, এ আর বি এর রেশিও ধরো দেওয়া আছে 3:4, পাশাপাশি বি আর সি এর রেশিও ধরো দেওয়া আছে হচ্ছে 5:9, ধরো এরকম দেওয়া আছে। তখন আমরা এ বি আর সি এর রেশিওটাকে বের করতে এরকম করি যে প্রথম রেশিওটাকে বি এর ভ্যালু আর দ্বিতীয় রেশিওটাতে বি এর ভ্যালুটাকে আমরা সেম বানাই। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রেশিওটাতে বি 4 ইউনিট ভ্যালু নিয়েছে আর দ্বিতীয় রেশিওটাতে বি 5 ইউনিট ভ্যালু নিয়েছে। তো আমরা বি এর ভ্যালুকে সেম করবার জন্য উপরের রেশিওটাকে 5 দিয়ে নিচের রেশিওটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে থাকি। যে 5 দিয়ে মাল্টিপ্লাই করবে চলে আসবে হচ্ছে 15:20, আর নিচে যখন তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করবে হয়ে যাবে 20:36। তো এখন বি এর ভ্যালু যেহেতু সেম হয়ে গেছে, এখন আমরা এ বি সি এর কম্বাইন্ড রেশিও বলতে পারি 15:20:36। কারোর কোনো ডাউট এইটুকু জায়গা নিয়ে? নো স্যার। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে প্রসেসটা, সেটাকে আমরা একটু অন্যরকম ভাবেও চালাতে পারি, সেটাও একটু দেখে নাও। সেটা ইম্পর্টেন্ট। এটাই যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি এটাও ইম্পর্টেন্ট। এ ইস টু বি, সরি, এ ইস টু বি দেওয়া আছে 3:4 আর বি ইস টু সি দেওয়া আছে হচ্ছে 5:9। তো এখান থেকে আমরা এ বি আর সি এর কম্বাইন্ড রেশিও এইভাবে বের করি। দেখবে বাংলা অক্ষর একটা দ রয়েছে, এই দয়ের মতন গুণ করা হয়। কিরকম? দেখো, খুব সিম্পল জিনিস। 3 আর 5 প্রথমে গুণ করবে, 3×5=15, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন হবে এভাবে, 4×5=20, তারপর এভাবে গুণ হবে, 5×9 কত, 4×9=36। এই ব্যাস, এই হচ্ছে রেশিও। দেখো সেম রেশিও আমরা পেলাম 15, 20, 36। এখানেও তাই রেশিও পেলাম 15, 20, 36। তাহলে তোমরা একটা বলো, এ ইস টু বি ধরো দেওয়া আছে 2:3, বি ইস টু সি দেওয়া আছে ধরো 5:3। তাহলে এ ইস টু বি ইস টু সি ডিরেক্ট কত আমরা বলতে পারি এখান থেকে? স্যার 10:15:6। 6 ও কেন? সরি, 9 9 হয়ে 9 যাবে। স্যার। তাহলে এখানে প্রথমে এটা গুণ হবে, 10 হবে, তারপর ক্রস গুণ হবে, 15 হবে, তারপর কি হবে, 3 আর 3 গুণ হয়ে 9 হয়ে যাবে। ব্যাস এই জিনিস। এ বি আর সি এর রেশিও 10:15:9। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি 3টে রেশিও দেওয়া থাকে, ধরো এ ইস টু বি দিয়ে দিয়েছে হচ্ছে 2:3, বি ইস টু সি দিয়েছে হচ্ছে 5:9, আর সি ইস টু ডি দিয়েছে 2:5, ধর এরকম দিয়েছে। তখন আমরা এ বি সি আর ডি এর কম্বাইন্ড রেশিও বের করতে চাই। একটা স্মল লেটার ইউজ করি। কি বললাম? এ বি সি আর ডি এর কম্বাইন্ড রেশিও বের করতে চাই। তো এটা করতে তোমাদের কি করতে হবে দেখো, প্রথমে এই দুটো রেশিওকে ধরো আর এদের কম্বাইন্ড রেশিও বের করো। মানে আগে তুমি এ ইস টু বি ইস টু সি বের করো। করে বের করবো, ওই দয়ের মতন গুণ করব। দ 10, 15, 27, তাই তো? এতখানি পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা কি এই রেশিওটাকে নেব, আর থার্ড যে রেশিওটা সেই রেশিওটাকে নেব। এই দুটো রেশিওর মধ্যে কমন কি আছে? সি কমন আছে। এই দুটো রেশিওর মধ্যে দেখো সি
কমন আছে, তো আমরা সি এর ভ্যালুটাকে কি করব, সেম করব। এবার সি এর ভ্যালুটাকে সেম করতে আমরা কি করব, দেখো এখানে রয়েছে 27 আর এখানে রয়েছে 2, তাহলে এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর এখানে আমরা 27 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি হয়ে যাবে, সি এর ভ্যালুগুলো সেম হয়ে যাবে। তাহলে যেই আমরা 27 দিয়ে মাল্টিপ্লাই করলাম নিচটা, আর ওপরটা যখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ভ্যালুগুলো 10, 30, 54, সরি 10 না 20, এটা 20, 30, 54 আর তারপর 105 হয়ে যাবে। 105 না 135, তাই তো? 135 হয়ে যাবে। বলো ক্লিয়ার কিনা এটা? হ্যাঁ স্যার। বাকিরা যারা নতুন ক্লাস করছো, রেশিও প্রপোর্শনের ফার্স্ট ক্লাস যারা করছো, তাদের ক্লাসে ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, চলো নেক্সট। এ, বি, সি আর ডি এরা প্রপোর্শনে যদি থাকে, মানে এরা যদি হয় সমান, কি বলবো, সমানুপাতি। এরা হচ্ছে ক্রমিক, এরা হচ্ছে সমানুপাতি, ক্রমিক সমানুপাতি না, সমানুপাতি। এরা যদি সমানুপাতি হয় তখন আমরা এখান থেকে বলতে পারি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, অর এভাবে লিখতে পারি এ ইস টু বি। এই যে সাইনটা আমরা ইউজ করলাম, এটাই হচ্ছে সেই প্রপোর্শনের সাইন, এটা হচ্ছে রেশিওর সাইন, এটা হচ্ছে প্রপোর্শনের সাইন। ওকে, সি ইস টু ডি দুভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি অথবা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দুটোর মিনিং হচ্ছে সেম, দুটোর মিনিং সেম মিনিং। স্যার, বলো। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাকিদেরও কি সেম প্রবলেম? না স্যার, না এখানে স্যার, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি এই না। এবার এসছে, তাহলে এবার এসছে, ঠিক আছে, এবার এসছে, ঠিক আছে, এবার এসছে। তাহলে এ বি সি আর ডি এরা যদি প্রপোর্শনে থাকে বা এরা যদি সমানুপাতি হয়, তখন আমরা কি বলবো, এ বাই বি যা সি বাই ডি তাই। অথবা এইভাবে তুমি লিখতে পারো এ ইস টু বি প্রপোর্শন টু সি ইস টু ডি। ওকে, আর নেক্সট হচ্ছে যদি এরকম হতো এ বি সি আর ডি আর ইন কন্টিনিউড প্রপোর্শন, কন্টিনিউড প্রপোর্শন মানে হচ্ছে ক্রমিক সমানুপাতি। তখন হতো হচ্ছে এ বাই বি যা বি বাই সি তাই, সি বাই ডি তাই, এটা লিখতে হতো। এ আর বি এর রেশিও যা হবে, বি আর সি এর রেশিও তাই হবে, সি আর ডি এর রেশিও তাই হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। নেক্সট, যদি এ বি আর সি এরা কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তখন আমরা এই এ কে বলি হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, সি কে আমরা বলি হচ্ছে থার্ড প্রপোর্শন, আর বি কে আমরা বলি হচ্ছে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শনের বাংলা মিনিং হচ্ছে মধ্য সমানুপাতি। যেমন আগের পেজে একবার যাই, এই যে এ বি সি আর ডি এরা প্রপোর্শনে ছিল, এই এ কে আমরা বলবো হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, বি কে বলবো সেকেন্ড প্রপোর্শন, সি কে বলবো থার্ড প্রপোর্শন, ডি কে বলবো হচ্ছে ফোর্থ প্রপোর্শন। আর এই ক্ষেত্রে আমরা কি বলছি, এ কে বলছি ফার্স্ট প্রপোর্শন, বি কে বলছি মিন প্রপোর্শন, সি কে বলছি থার্ড প্রপোর্শন। এবার তোমাকে দুটো সংখ্যা দিয়ে দেওয়া হয় আর তার মিন প্রপোর্শনটাকে বের করতে বলা হয়। তো রিলেশনটা কি এখানে, যেহেতু এরা কন্টিনিউড প্রপোর্শন, তাহলে এ আর বি এর রেশিও যা হবে, বি আর সি এর রেশিও তাই হবে। বা এখান থেকে তুমি বলতে পারো বি স্কোয়ার, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে একটা তাহলে টার্ম আমরা ইউজ করলাম, মধ্য সমানুপাতে মিন প্রপোর্শন। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল, মানে ব্যস্ত অনুপাত বলতে পারো, ব্যস্ত অনুপাত। ঠিক আছে, বা রেসিপ্রোকাল।
রেসিপ্রোকাল রেশিও আর কি। এটা কি? এটা ইম্পর্টেন্ট। এটা অ্যারিথমেটিকের বিভিন্ন জায়গায় কাজে লাগে। ধরো তোমাকে বলা হয়েছে 3:4:5 এর রেসিপ্রোকাল রেশিও বের করো বা ব্যস্ত অনুপাত বের করো। তো তুমি কি করবে ব্যস্ত অনুপাত বের করতে? এগুলো রেসিপ্রোকাল গুলোকে লিখে নাও। 3 এর রেসিপ্রোকাল হচ্ছে 1/3, 4 এর রেসিপ্রোকাল হচ্ছে 1/4 আর 5 এর রেসিপ্রোকাল হচ্ছে 1/5। এবার কি করবে? ডিনোমিনেটর গুলো যেগুলো যেগুলো থাকছে 3, 4 আর 5 তাদের এলসিএম দিয়ে প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করে দিও। 3, 4 আর 5 এর এলসিএম কত? 60। তো তুমি প্রত্যেকটা ফ্র্যাকশনকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিও। তাহলে 1/3 ইন্টু 60, 1/4 ইন্টু 60, 1/5 ইন্টু 60। এখান থেকে তুমি পেয়ে যাবে একটা 20, পরেরটা 15, তারপর একটা 12। ব্যাস, এই হয়ে গেল হচ্ছে রেসিপ্রোকাল রেশিও। আর এটা ছাড়া তুমি আরেক রকম ভাবে করতে পারো, সেটা হচ্ছে এই রেশিওটার প্রথম যে টার্মটা 3, সেই 3টাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করে তুমি লিখতে পারো। এই 3কে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে যখন গুণ করে লিখবে তখনই আসবে 20। যখন 4কে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করে লিখবে তখনই আসবে 15। যখন 5কে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করে তুমি লিখবে তখনই আসবে কত? 12। তাহলে হয়ে গেল হচ্ছে রেসিপ্রোকাল রেশিও। তাহলে রেসিপ্রোকাল রেশিও বের করা তুমি পেয়ে গেলে হচ্ছে দুটো রুল। একটা হচ্ছে তুমি রেসিপ্রোকাল করে নাও, তারপর তুমি ডিনোমিনেটর গুলোর এলসিএম করে সেই এলসিএম ফলটা দিয়ে প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করে নাও, যেটা আসছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল রেশিও। অথবা আর একটা মেথড কি বললাম, যে প্রথম ভ্যালুটাকে বাদ দিয়ে বাকি নাম্বারগুলোকে তুমি গুণ করে করে লেখো। আবার দ্বিতীয় নাম্বারটাকে বাদ দিচ্ছ, বাকি দুটো নাম্বারকে গুণ করে লিখছো। আবার থার্ড নাম্বারটাকে তুমি বাদ দিচ্ছ, বাকি দুটো নাম্বারকে গুণ করে লিখলে যেটা রেশিও এলো সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত বা রেসিপ্রোকাল রেশিও। ঠিক আছে? নেক্সট হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা কি? মিশ্র অনুপাত হচ্ছে ধরো এটাকে ইংলিশে বলা হচ্ছে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও জিনিসটা কি? ধরো 3টে রেশিও দেওয়া আছে, বা দুটো রেশিও দেওয়া থাকতে পারে, বা 4টে, যতগুলো ইচ্ছা দেওয়া থাকতে পারে। 2:3 দেওয়া আছে একটা রেশিও, 4:5 দেওয়া আছে একটা রেশিও, আর একটা দেওয়া আছে ধরো 9:7, এটা একটা রেশিও দেওয়া আছে। বলে এই 3টে রেশিওর মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও কি? তো তোমার কাজ হচ্ছে সিম্পলি এই 3টে রেশিওকে মাল্টিপ্লাই করে দেওয়া। 2:3 কে আমরা এইভাবে লিখতে পারি 2/3 ইন্টু 4:5 কে আমরা এইভাবে লিখতে পারি 4/5, 9:7 কে আমরা এভাবে লিখতে পারি 9/7। এবারে 3টেকে আমরা কি করে দেবো? নর্মাল যেমন গুণ হয় সেরকম গুণ করে দেবো। দেখি কাটছে কিনা কিছু। দেখো 3 আর 9 একে অপরের সঙ্গে কাটছে, তার 3 আর 9 কেটে হবে 3, আর ওপরে কিছু নিচে কাছে কাটছে না। তো উপরে কত আসছে 24 আর নিচে কত আসছে 35। ব্যাস, এটা হয়ে গেল হচ্ছে এই 3টে রেশিওর কম্পাউন্ড রেশিও 24:35। কম্পাউন্ড রেশিও আমরা কোথায় ইউজ করি? ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরো A:B দিয়ে দিয়েছে 5:3, B:C দিয়েছে 3:9, আর C:D দিয়েছে 1:2। তোমাকে বলা হয়েছে A:D বের করো। মানে 3টে রেশিওর মধ্যে প্রথম রেশিওটার ফার্স্ট টার্ম আর লাস্ট রেশিওটার লাস্ট টার্ম, এই দুটোর মধ্যে রেশিও তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তখন তুমি কি করবে? ওই কম্পাউন্ড রেশিওর কনসেপ্টটাকে নিয়ে আসবে। লিখবে এভাবে যে A/B ইন্টু B/C ইন্টু C/D ইকুয়ালস টু 5/3 ইন্টু 3/9 ইন্টু 1/2। নর্মাল দেখো গুণ করো, 3 কাটছে আর উপর নিচ কিছু কাটছে না। এখানে BB কাটছে, CC কাটছে, তাহলে A আর D এর রেশিও তুমি পেয়ে গেলে 5/18। তাহলে 5:18 হয়ে গেল। তাহলে A আর D এর রেশিও বের করতে চাইলে আমরা এই স্টেপ করবো, কম্পাউন্ড রেশিও বের করে নেব। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে তো? বলবে একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট যদি থাকে এরকম যে 2/A ইকুয়াল টু 5/B ইকুয়াল টু 3/C, তো এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় A:B:C কত, তখন তুমি বলবে এটার আনসার হবে 2:5:3।
ওকে, নেক্সট যদি এমন কোশ্চেন থাকে a/2 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/3, সেখান থেকেও যদি তোমাকে প্রশ্ন করা হয় a/b/c কত, তুমি বলবে 2:5:3। আর যদি এরকম থাকে 2a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 3c, এখান থেকে যদি তোমাকে a/b/c বের করতে বলা হয়, তুমি ডিরেক্ট বলবে এভাবে যে 2, 5 আর 3 এর রেসিপ্রোকাল রেশিও হবে। এবার রেসিপ্রোকাল রেশিও বের করার একটা সহজ ট্রিক্স তোমাদের বলে দিলাম, যে প্রথম আমরা নাম্বারটাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করব 15, তারপর দ্বিতীয় নাম্বারটাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করব 6, তারপর থার্ড নাম্বারটাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করব 10। ব্যাস হয়ে গেল হচ্ছে রেসিপ্রোকাল রেশিও। এটাই এ বি আর সি এর রেশিও। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো এবার হ্যাঁ আমরা আস্তে আস্তে কোশ্চেনে হ্যাঁ ঢুকি আর কোশ্চেন সলভ করি। ম্যাক্সিমাম কোশ্চেন রয়েছে, ধীরে ধীরে সলভ করছি, কোথাও যদি অসুবিধা তাহলে বলবে। কম্বাইন্ড রেশিও বের করতে হবে, এ বি বি সি সি ডি এর রেশিও দিয়ে দিয়েছে, a/b/c/d চাই আমার। তো টেকনিক তো দেখিয়ে দিলাম, a/b দিয়েছে 2:3, b/c দিয়েছে হচ্ছে 4:5। এই দুটো রেশিওকে ধরি আর এদের কম্বাইন্ড রেশিওটাকে বের করি ড মেথডে। তাহলে গুণ করলে আমরা কি পাই, 8:12:15। এটা কার রেশিও পেলাম, a/b/c পেলাম। ঠিক আছে, নেক্সট এবার আরেকটা 3 নম্বর রেশিও রয়েছে c/d, যার ভ্যালু আছে 10:7। তাহলে আমাকে c কে 10 আর এখানে দেখো c এর ভ্যালু আছে কত, 15। তাহলে 15 আর 10 কে আমাকে কি করতে হবে, ইকুয়াল বানাতে হবে। তাহলে প্রথম রেশিওটাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব, সেকেন্ডটাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব। প্রথমটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, সেকেন্ডটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হয়ে যাবে, c গুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে প্রথমটাকে যেই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, a/b/c কত দাঁড়ালো, 16:24:30। আর পরেরটাকে যখন আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, c/d কত দাঁড়ালো, 30:21। এবার তুমি এই দুটো রেশিওকে কম্বাইন করে নাও, দেখো c এর ভ্যালু দুটো জায়গাতে সেম আছে। তাহলে a/b/c/d দাঁড়ালো 16:24:30:21। আনসার। এটা ছাড়াও অল্টারনেট ওয়ে রয়েছে, অনেক রকম ভাবে করা যায়, অপশন চেক করে করা যায়। আমি পুরো অপশন চেক করে তোমাদের দেখিয়ে দিই, খুব সিম্পল জিনিস। দেখো অপশন চেক করা, একটা হচ্ছে কিনা যে সি আর ডি এর মধ্যে সি বড় ডি ছোট, তো এটা তো আনসার হবে না। দেখো এখানে সি ছোট ডি বড় দেখাচ্ছে, তাই না? তো ওই অপশনটা তো হবে না। প্রথম কথা, 10:7 কোথায় রয়েছে, 10:7 এটাতে রয়েছে, হ্যাঁ 10:7 রয়েছে, এটাতে রয়েছে, হ্যাঁ এটাতেও রয়েছে 10:7। আমরা চেক করতে করতে যাব, বি আর সি এর রেশিও কি আছে, 4:5। দেখে নাও এই দুটো অপশনের মধ্যে কোথায় বি আর সি এর রেশিও 4:5 রয়েছে, স্যার এতে এতেই রয়েছে একমাত্র, বিটা গেল কেটে, তাই না? বি আর সি এর মধ্যে বি ছোট সি বড়, দেখো এখানে দেখো কি মনে হচ্ছে, বি বড় সি ছোট মনে হচ্ছে, তাহলে বিও কেটে গেল। আরেকবার 3 নম্বরটা চেক করে নেবে, দেখবে নানটাও কেটে যাবে, অপশন এটা কারেক্ট হয়ে যাবে। অপশন টেস্ট করে করে নাও, ছোট ছোট কোশ্চেন। নেক্সট প্রশ্ন, এখানে দেওয়া হয়েছে 3p/7 ইকুয়াল টু 4q/11। যদি হয় তাহলে পি আর কিউ এর রেশিও কত। ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 33p ইকুয়াল টু 28q। এখান থেকে পি বাই কিউ কত, 28, ঘুরে যায় রেশিওটা, 28:33 হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন কোনো কারোর বুঝতে অসুবিধা নেই? না স্যার। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন। 1 মিনিট, 3 নম্বর কোশ্চেন কি করতে হবে তোমরা বলো আনসার। স্যার এলসিএম দিয়ে ডিভাইড করে দিতে হবে। এলসিএম দিয়ে একটা তো হয় এলসিএম দিয়ে ডিভাইড করতে পারি, আর একটা হয় কি রেসিপ্রোকাল রেশিও। এই কিছুক্ষণ আগে দেখালাম, কোথায় যেন, এখানে এই যে 3 নাম্বারটা দেখো, 2a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 3c যদি থাকে, তখন সেখানে আমরা কি করি, a b আর c এর রেশিও বের করতে সিম্পলি 2টাকে বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করলাম, 15 লিখলাম। তারপর 5কে বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করলাম, 6 লিখলাম। আবার 3কে বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করলাম, 10 লিখলাম।
এখানে সেটাই করে দিই। তাহলে প্রথমে 5কে বাদ দিই আর বাকি দুটোকে গুণ করে দিই। 6 9 কত 54। তারপর 6কে বাদ দিই, বাকি দুটোকে গুণ করি। 5 9 45। আর তারপর 9কে বাদ দিই, বাকি দুটোকে গুণ করি 30। 3 দিয়ে দেখো প্রত্যেকটা কাটছে। 3 দিয়ে কাটার পর আসছে কত 18, 15 আর 10। তাহলে আনসার অপশন বি এরটা। ক্লিয়ার তো? নেক্সট এটা গেল হ্যাঁ স্যার। কোশ্চেন নাম্বার 3। নেক্সট মিন প্রপোর্শন মধ্য সমানুপাতি বের করতে দিয়েছে। তাদের মধ্যে 2.5 আর 0.625 এদের মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি বের করতে দিয়েছে। তার মানে কি, একদিকে আছে 2.5, মিডলের নাম্বারটা জানি না, আর এদিকে রয়েছে হচ্ছে এটা। তো মধ্য সমানুপাতি বের করতে হয় কিভাবে? আমরা ঠিক রেশিও মেথডে এইভাবে লিখবো, 2.5 বাই এক্স যা হবে এক্স বাই 0.625 তাই হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2.5 ইন্টু 0.625। আর এক্স এর ভ্যালু বের করতে আমরা রুট করব 2.5 ইন্টু 0.625 এ। তো রুট করলে কত আসে? এটা রুটের মধ্যে ওপরে 25 থাকছে আর ওপরে 625 থাকছে, আর নিচে কত থাকছে 10 থাকছে একটা, আর একটা 3টে শূন্য 1000 থাকছে। এখনো তো শূন্য। নিচে আসছে হচ্ছে একের পেছনে 1 2 3 4 চারটে শূন্য, আর ওপরে আছে হচ্ছে 25 ইন্টু 625। এবার যখন তার তুমি রুট করছো, 25 রুট করলে 5, আর 625 রুট করলে তো 25 হয়ে যায়, আর নিচে 10,000 রুট করলে কত হয় 100। 100। তাহলে উপরে 125 আর নিচে 100, তার মানে 1.25 হয়ে যাবে। তাহলে 1.25 কোথায় আছে? অপশন বি এরটাতে। কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে কিন্তু। নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ স্যার। x minus y is to y minus z is to z minus k equal to 2 is to 3 is to 5 হলে z is to k x plus k এর ভ্যালু কত? এটা কিভাবে করতে হবে? দেখ, এটার জন্য আমি দুটো মেথড দেখাচ্ছি। একটা হচ্ছে ভ্যালু পুটিং মেথড। ভ্যালু পুটিং মেথডটা কিরকম? ধরো তুমি k এর ভ্যালুকে 1 পুট করলে, k এর ভ্যালু যদি 1 হয়, z মাইনাস k এর ভ্যালু কি হতে হবে 5, সেই অনুযায়ী z এর ভ্যালু হয়ে গেল কত 6। আবার z এর ভ্যালু তুমি 6 এখানে বসালে, y মাইনাস z এর ভ্যালু কি হতে হবে হচ্ছে 3, তো সেই অনুযায়ী y এর ভ্যালু হয়ে গেল কত 9। 9 থেকে 6 মাইনাস করলে তবেই না 3 আসে। y এর ভ্যালু তুমি 9 পেয়ে গেছো, মাথায় বসিয়ে দাও y এর ভ্যালু 9। x এর ভ্যালু কি হতে হবে হচ্ছে 11, কারণ তোমাকে এখানে 2 আনতে হবে। এবার এখান থেকে আমরা x y আর z আর k সবার মান তো আমরা পেয়ে গেলাম। ফাইনালি তোমরা আনসার এবার বলে দাও কত আসছে। z is to x plus k, তাহলে z এর ভ্যালু হচ্ছে কত 6, x এর ভ্যালু হচ্ছে 11, আর k এর ভ্যালু 1 ধরেছিলাম। তাহলে 6 is to 12, মানে ফাইনালি 1 is to 2 হয়ে গেল আনসার। এটা একটা মেথড, ভ্যালু পুটিং মেথড। এবার সব কোশ্চেনে তুমি কিন্তু স্যার এটা এটা আরেকবার করতে বলে পারবে দিন না। না। আবার বলে দিচ্ছি। দেখো, কে এর মান থেকে আমরা ধরতে শুরু করলাম, ঠিক আছে? এটার মিনিংটা কি? প্রথম কথা হচ্ছে এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে, যদি x মাইনাস ওয়াই এর মান 2 হয়, তাহলে y মাইনাস জেড এর মান 3 হবে, আর z মাইনাস k এর মান 5 হবে। এটার মিনিং তো এটা। তো আমি ধরে নিচ্ছি k এর মানটা 1। যদি k এর মান 1 হয়, তোমাকে z আর k এর ডিফারেন্সটাকে কত আনতে হবে? 5 আনতে হবে। তো সেই অনুযায়ী z এর মানকে তুমি কত ধরবে? 6 ধরবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আবার z এর মান তুমি যখন 6 ধরছো পরেরটাতে, আমাকে y থেকে z কে মাইনাস করে আনতে হবে হচ্ছে 3, তাহলে সেই অনুযায়ী y এর ভ্যালুকে 9 ধরতে হবে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এটা গেল একটা মেথড। নেক্সট হচ্ছে মেথড 2। কোশ্চেনটাকে আরো একবার লিখছি আমি। x মাইনাস ওয়াই ইস টু ওয়াই মাইনাস জেড ইস টু
জেড মাইনাস কে ইকুয়ালস টু 2:3:5 দেওয়া। তুমি দেখো এই যে প্রথম দুটো ভ্যালুকে যদি আমরা অ্যাড করি তাহলে থার্ড ভ্যালুটা পাই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে যদি আমরা এটাকে আর এটাকে মানে এই প্রথম দুটো ভ্যালুকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো? এই থার্ড এক্সপ্রেশনটা পাবো। বুঝতে পারলাম কি বলতে চাইছে? হ্যাঁ স্যার একবার হ্যাঁ বলুন। আবার বলছি, দেখো এখানে 2 আর 3 কে যোগ করলে কত হয়? 5 হয়, যেটা হচ্ছে এই থার্ড ভ্যালুটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কোনটা পাচ্ছি? থার্ড টার্মটা পাচ্ছি। তাহলে আমি এদিকেও তাই বলবো যে যদি ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মটাকে যোগ করি তাহলে আমরা কি পাবো? থার্ড টার্মটা পাবো। তাহলে যেটা বললাম সেটা করি। কি বললাম? ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মটাকে যোগ করবো। তাহলে ফার্স্ট টার্ম কি আছে? এক্স মাইনাস ওয়াই, আর সেকেন্ড টার্ম কি আছে? ওয়াই মাইনাস জেড। তাদেরকে কি করবো? অ্যাড করবো। অ্যাড করলে কি পাবো? বলছে থার্ড টার্মটা পাবো। থার্ড টার্ম কি আছে? জেড মাইনাস কে আছে। ব্যাস, এই হয়ে গেল ইকুয়েশন। এবার দেখে নাও এখানে ওয়াই পজিটিভে আছে একবার, ওয়াই নেগেটিভে আছে একবার, তাহলে ওয়াই তো গেল ক্যান্সেল। তাহলে এক্স মাইনাস জেড ইকুয়ালস টু পেয়ে গেলাম জেড মাইনাস কে। এবার এই জেডটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে এই জেডটার সঙ্গে এই জেডটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, 2z হয়ে যাবে। আর এই মাইনাস কেটাকে তুমি বাঁ সাইডে নিয়ে চলে আসো, তাহলে এক্স প্লাস কে হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এক্স প্লাস কে এর আগে কি রয়েছে? কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে এবার বলো জেড বাই এক্স প্লাস কে এর ভ্যালু কত? 1/2। 2 হাফ। হাফ। আনসার হচ্ছে অপশন 8টা, 1:2। এভাবে করতে পারো। তো তার থেকে বেটার হচ্ছে ভ্যালু পুটিং। হ্যাঁ সবাইকে বোঝানো সম্ভব। বলছি স্যার, আমি এটা কে এর মানটা কি সবসময় আমি রেফারেন্স হিসেবে 1 ধরে নেব? না, তুমি অন্য কিছু ধরো। দেখো আনসার তুমি সেই 1:2 পাবে। আচ্ছা, মানে অন্য কিছু ধরে ম্যাচ করাতে হবে আর কি হ্যাঁ, রেশিওটাকে। ম্যাচ করিও দেখবে সেই আনসারটা 1:2 আসবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নেক্সট। এবার দেখো এইরকম না অনেক রকম প্যাটার্ন হয়, মানে এই কোশ্চেনটার সলিউশনটা এইরকম। এবার যদি একটা আনকমন টাইপ কোশ্চেন চলে আসে তোমার কাছে, তো সেই মুহূর্তে তোমাকে বসে সেই রকমই ভাবতে হবে কিছু। ম্যাথসটা পুরোপুরি ভাবনা চিন্তার উপর। আমি একটা কোশ্চেনকে তো সলভ করে দেখিয়ে দিলাম, এবার এই কোশ্চেনটাই যে পড়বে এমন তো কোনো কথা নেই, বা এরকম টাইপের নাও পড়তে পারে, অন্যরকম টাইপের পড়লো। সেই মুহূর্তের মধ্যে তোমাকে সেই কোশ্চেনটার সলিউশনটা ভাবতে হবে, ভেবে তার সলিউশন মানে সলভ করতে হবে সেটাকে। নেক্সট, ধরো এটা তোমার কাছে আনকমন টাইপ কোশ্চেন, তো এই কোশ্চেনটাকে তুমি সলভ করবে কি করে? দেওয়া আছে এইরকম এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু 23/12, এটা দেওয়া আছে এক। দুই দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি বাই এ ইকুয়াল টু 17/8, আর বের করতে দিয়েছে এ প্লাস সি বাই বি ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা বের করতে দেওয়া হয়েছে। তোমাকে একটু বলো তো যে এটা কিভাবে সলভ করবো আমরা, শুনি একটু দেখি। বলছি স্যার, আমি যদি ধরে নিই যে এ এর মানটাকে 8, তাহলে এ প্লাস 8-এর ম্যাচ সাথে করাতে বি হবে কিন্তু। করবো 23 যাতে হয়। দেখাচ্ছি, এর মান তুমি 8 ধরলে, এবার বি এর মান তুমি তাহলে এমন কিছু একটা বসাবে যার ধরুন কি দুটোর 23 সামটা করে 23 হয়। তো কত বসাচ্ছে এখানে? 15। মানে হুম। আর সি এর ভ্যালুটাকে তুমি 12 বসালে, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে তুমি ভ্যালুগুলো পুট করলে সেই ভ্যালুগুলো তোমাকে আবার সেকেন্ডটাতেও তো ম্যাচ করাতে হবে। বি এর ভ্যালু তুমি 15 লিখেছো, মানে এখানে তুমি বি এর ভ্যালু তো 15ই বসাবে, অন্য কিছু তার বসাতে পারবে না। আর সি না এর না। ভ্যালু দেখো তুমি 12 ধরেছো, মানে যেই তুমি 12 বসালে দেখো দুটো মিলিয়ে হয়ে গেল কি 27 হয়ে গেল, যে ওখানে তো 17 দেওয়া আছে। ম্যাচ করছে? না। তাহলে সব কোশ্চেন তো ভ্যালু পুটিং দিয়ে হবে না। বুঝতে পারলে? আচ্ছা আমাকে বলো একটা জিনিস, যে এরকম
5-এর 3 তার সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা যোগটা কিভাবে করি? 5 প্লাস 3-এর সঙ্গে 1 গুণ করে আমরা লবে লিখি আর নিচে 3টাকে লিখি, এরকমই তো লিখি নাকি? হ্যাঁ 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 আচ্ছা, চলো এখন আমি কি করব, এটাকে এইভাবে লিখবো, a প্লাস বি বাই সি বোথ সাইড 1 অ্যাড করে দেবো, 23/12 বোথ সাইড 1 অ্যাড করে দেবো। তাহলে আমি যদি 1 অ্যাড করি, এটা কত আসছে? এটা কত আসছে? এ প্লাস বি প্লাস সি বাই সি বাই সি। আর ডান দিকটা কত আসছে? 35/12। 12। ঠিক আছে, তাহলে এটা আমার কাছে একটা নতুন রেশিও। কার রেশিও? a প্লাস বি প্লাস সি বাই সি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি যদি চাই এই সেকেন্ড যে তোমার এক্সপ্রেশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা দেওয়া আছে, তার যদি বোথ সাইড তুমি 1 দিয়ে যোগ করো, তাহলে করো দেখি। এখানেও তুমি যদি 1 যোগ করো, বি প্লাস সি বাই এ প্লাস 1, আর ডান দিকটাকেও করতে হবে 17/8 প্লাস 1। যদি 1 অ্যাড করো, উপরটা কি আসছে? বি প্লাস সি প্লাস বাই এর মানে তো এ প্লাস বি প্লাস সি একই ব্যাপার। হ্যাঁ বাই এ বাই এ ইকুয়াল টু এদিকে আসছে কত? 18 বাই 18 কি গো? না 18 না 17 প্লাস 25/8 আসছে। 25/8। ব্যাস, এতখানি পর্যন্ত কারোর কোনো ডাউট নেই? না। আচ্ছা, এবার না। দেখো খুব সিম্পল জিনিস, আমি যদি এই রেশিওটাকে আর এই রেশিওটাকে ডিভাইড করি, সিম্পলি ডিভাইড করি, করে দেখো একবার, এ প্লাস বি প্লাস সি বাই সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি বাই এ ইকুয়াল টু, এদিকেও তাই করতে হবে, ডিভাইডই করতে হবে, 20 না 35/12 বাই কত? 25/8। বল, ডিভাইড করলে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সিটা কেটে যাচ্ছে, A/C আসবে। এ বাই সি আসছে, তাহলে এখান থেকে আমরা এ আর সি এর রেশিওটা পেলাম। আচ্ছা, এখান থেকে কত পাবো একটু বলে দাও? স্যার 14:15। 14:15, একবার চেক করে নিই। 35/12 ইন্টু 8টা উপরে উঠে যাবে আর 25টা নিচে নেমে যাবে। 5 দিয়ে কাটবো, 5 7, আর নিচে তুমি 4 দিয়ে কাটো, উপরে 2 নিচে 3, তাহলে 14 আর 15, 14 আর 15। এখান পর্যন্ত কারো কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, এ আর সি এর আমি রেশিও পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমার দরকারটা কি ছিল? বি এ প্লাস সি বাই বি। এবার আমার বি এর ভ্যালুটা দরকার। এবার বি এর ভ্যালুটা বের করতে আমি কি করব? করা যেতে পারে। হলো? এরপর থেকে তারপর কি করবো? মানে ভাবনা চিন্তা করো কিছু, কোথাও না কোথাও গিয়ে আমি আটকে গেছি। এসে জটটা খুলবো কিভাবে? এ বাই সি পর্যন্ত পেয়ে গেছি। নেক্সট, কারোর কোনো আইডিয়া? বলছি স্যার এ বাই সি প্লাস যদি করি, হ্যাঁ, আরেকবার বলো একটু, হ্যাঁ, বলো। বলছি এ বাই সি প্লাস 1 যদি না, এতে তো এ প্লাস সি বাই সি হয়ে যাবে। মানে আমি বলতে স্যার চাইছি দুদিকে যদি আবার প্লাস 1 যোগ করা যায়, দুদিকে যদি +1 যোগ করি, তাহলে তো এ হ্যাঁ প্লাস সি বাই সি আসবে। হ্যাঁ সেটাই, এ প্লাস সিটা করা যেতে পারে। স্যার এ আর সি এর ক্ষেত্রে এ ওই এ প্লাস এর সি ভ্যালু যদি বেরিয়ে যায় আমি এর ভ্যালু এর ভ্যালু এর ভ্যালু 15। যোগ করতে পারি। কি বললে স্যার আরেকবার বলো? উপরেরটা থেকে করা যাবে। কিভাবে? A প্লাস বি বাই সি যে ইকুয়েশনটা হয়েছে, হ্যাঁ, A প্লাস বি বাই সি ইজ ইকাল টু 23/12, ওখানে A বাই সি এর মানটা যদি বসাই। একদম কারেক্ট। চলো ওখান থেকে বের করতে পারি যে যদি আমরা এইখানে এটাকে যদি সেপারেট করে লিখি,
যে এ বাই সি প্লাস বি বাই সি লিখতে পারি কি পারি না? এটাকে সেপারেট করে আমি নেক্সট পেজে যাচ্ছি। এ প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু কি ছিল এদিকে? 23/12, তাই তো? 23/12। এটাকে যদি আমি সেপারেট হ্যাঁ করে স্যার। লিখি, এ বাই সি প্লাস বি বাই সি ইকুয়ালস টু কত? 23/12। ওকে, এবার এ আর সি এর যে রেশিওটা সেটা তো আমরা এখান থেকে পেয়ে গেছি। এ বাই সি কত? 14/15। 14/15। তাহলে এখানে পুট করে দিই, তাহলে বি বাই সি এর মানটা পেয়ে যাবো। 23/12 মাইনাস 14/15 মাইনাস করে নিলে কত আসছে? এলসিএম করলে কত আসে? 60। 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ হলে কত হয়? 115 মাইনাস 56, 9 আসছে, আর এদিকে কত আসছে? 5 আসছে। 59/60 ঠিক করলাম তো? একবার দেখে নাও। বি বাই সি পেয়ে গেলাম। নাও বি বাই সি হ্যাঁ স্যার, পেয়ে যাওয়ার ঠিকই আছে। পর এবার কি করব? স্যার হুম। স্যার বলছিলাম যে ওটা মানে এ প্লাস সি করলে 29 আসছে, আর হুম। 29-এর মাল্টিপাল বিতে আছে, তো স্যার বি এরটা অ্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, একদম কারেক্ট। ওখান থেকে করতে পারো। ঠিক আছে, আর বাকি যেটুকু আমি সলভ করেছি তারপর থেকে কিভাবে সলভ করবো? বি বাই সি তো পেয়ে গেছি। নেক্সট এবার আমার দরকার এ বাই বি এর মান, বুঝলে? আমার দরকার হচ্ছে এ বাই বি এর মান। যদি আমি এ বাই বি এর মানটা বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে সেপারেট করে লিখতে পারি হচ্ছে এ বাই বি প্লাস সি বাই বি। এটার মানে তোমার দরকার। দেখো সি বাই বি তুমি পেয়ে গেছো, কিভাবে পেয়ে গেছো দেখো পরের লাইনে, হুম। পরের পেজে। মানে এটাকে উল্টে দিলেই তো তুমি পেয়ে যাবে হচ্ছে সি বাই বি। তাহলে ওপরে 60, নিচে 59। 60/59। তো এখানে তুমি এ বাই বি লিখছো, প্লাস উপরে 60 লিখছো, নিচে 59 লিখছো, ইকুয়ালস টু সামথিং যেটা হবে সেটা তোমার আনসার। তাহলে আমার দরকার হচ্ছে এ বাই বি। তো এ বাই বি তোমাকে বের করে দেখাবে কিভাবে এ বাই বি বের পাবে। এখানে পুট করে দাও, দেখো সি বাই এটাকে এখানে পুট করে দাও। সি বাই এর ভ্যালু কত? সি বাই এর ভ্যালু কত? স্যার 15:14। 12। সি বাই, সি বাই এ, হ্যাঁ। স্যার C সি বাই by তো A sir, 15:14। 12/23। 15:14। এই তো 15/14। 15/14। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে যে বি বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু 17/8। আর সি বাই এটাকে তুমি লেখো হচ্ছে এটাকে রেসিপ্রোকাল করে 15/14 করে। তাহলে বি বাই এ প্লাস 15/14 ইকুয়াল টু 17/8। এখান থেকে তুমি বি বাই এর মানটা পাবে। বি বাই এর মান কত পাবে? -15/14 হবে। তাহলে 17/8 থেকে তুমি মাইনাস করছো 15/14। এলসিএম কত আসছে? 56। তারপর 119 মাইনাস 4, 4 15 কত? 60। 59, 59/56। এটা কার মান পেলাম? এটা পেলাম হচ্ছে বি বাই এর মান 59/56। কিন্তু আমার দরকার ছিল এ বাই বি এর মান, তাহলে উল্টে লিখবো। কি লিখবো? 56/59 লিখবো। 56/59 প্লাস আবার 60/59। তো অ্যাড করলে নিচে 59 আসবে আর উপরে 116 আসবে। এটা গেল একটা মেথড। অনেক রকম ভাবে করা যায়। এটা গেল একটা, এটা অনেকটা মানে জট পাকিয়ে গেছে মাঝখানে। এটা ছাড়াও করা যায়, সেটা হচ্ছে বলে দিই একটু। দেওয়া ছিল এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু কত? 23/12। আর তারপর বি প্লাস সি বাই এ ইকুয়াল টু 17/8। বার করতে দেওয়া হয়েছে এ প্লাস বি বাই সি, না এ প্লাস বি বাই সি না, বার করতে দেওয়া হয়েছিল কি? এ প্লাস সি বাই বি।
ইকুয়াল টু কোশ্চেন মার্ক। না, দেখো এখানে প্রথম রেশিওটাতে আমি যদি বলি যে এ বি আর সি এর সাম কত, এ বি আর সি এর সাম দেখো এখানে আমি দেখতে পাচ্ছি দুটোকে যোগ করে কত 35, ঠিক আছে, তাই তো? এ প্লাস বি প্লাস সি কত আসছে? হ্যাঁ, স্যার। 35 আসছে। আর নিচেরটাতে বলো তো এ প্লাস বি প্লাস সি কত আসছে? 25। 25 আসছে। তো একটাই কোশ্চেনের মধ্যে কখনো এ প্লাস বি প্লাস সি এর সাম একবার 35 একবার 25 আসতে পারে না। তো তার জন্য কি করতে হবে, 25 আর 35 এর যেটা এলসিএম, সেই এলসিএম ফলটাকে নিয়ে আসতে হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটাকে। 25 আর 35 এর এলসিএম কত? 175। তো 175 আনতে 35 এর সঙ্গে তুমি কত মাল্টিপ্লাই করবে? 5 স্যার, 3। মাল্টিপ্লাই করবে ও, 175 আনতে। হ্যাঁ স্যার, স্যার। আর 175 আনতে আমি 25 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করব? 7 মাল্টিপ্লাই করব, হ্যাঁ। ঠিক আছে? এবার আমি যে এই যে 5 মাল্টিপ্লাই করলাম তার মানে এখানেও তো 5 দিয়ে গুণ হবে, এখানেও তো 5 দিয়ে গুণ হবে, বা এখানে যে আমি 7 দিয়ে গুণ করলাম এখানে তো 7 দিয়ে গুণ হবে, এখানে তো 7 দিয়ে গুণ হবে। তাহলে তুমি অ্যাকচুয়ালি এ প্লাস বি এর মান কত পেলে জানো? 23 ইন্টু 5 মানে 115 পেলে। আর সি এর মান তুমি পেয়ে গেলে হচ্ছে 5 12 কত 60। বি প্লাস সি এর মান তুমি পেলে হচ্ছে 7 17 119। আর এর মান তুমি পেয়ে গেলে হচ্ছে 27 কত 56। এবার এর ভ্যালু তুমি 56 পেয়ে গেছো, এখানে পুট করে দাও এর ভ্যালু 56। সি এর ভ্যালু তুমি পেয়ে গেছো 60, পুট করে দাও 60। বি এর ভ্যালু কি করে পাবো? যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও বি এর ভ্যালু। এর ভ্যালু যে 56 আমরা যেখানে পুট করে দিই, প্লাস বি এর মান ইকুয়াল টু 115। তাহলে বি এর মান কত আসছে? 115 থেকে 56 মাইনাস, ঠিক আছে, কত আসবে? 59 আসবে। নিচে পুট করে দাও 59। তাহলে আনসার হয়ে গেল 116/59। হ্যাঁ স্যার, কি বুঝেছি। বললাম বোঝা গেল? এটা গেল হচ্ছে রেশিও মেথড। আমরা রেশিও মেথডে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটাকে সেম বানালাম, সেম বানিয়ে আমরা সলভ করলাম। আর আগেরটা যেটা করলাম সেটা রেশিও মেথডটা, সেটা বোথ সাইড 1 যোগ করলাম, অনেকটা কি হলো, জটিলতার দিকে চলে গিয়েছে। চলো নেক্সট আমরা ওয়ার্ড প্রবলেমে ঢুকি। অ্যারিথমেটিকের কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, প্রথম সংখ্যাটির সঙ্গে 8 এবং দ্বিতীয় সংখ্যাটির সঙ্গে 7 যোগ করলে অনুপাতটা 2:3 হয়ে যায়। প্রতিটি সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাতটা কি হবে? তাহলে দুটো সংখ্যার অনুপাত 3:5 মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 3x আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5x। প্রথম সংখ্যাটার সঙ্গে 8 তুমি অ্যাড করছো আর দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে 7 অ্যাড করছো। নতুন যে সংখ্যা দুটো পাওয়া যাচ্ছে 3x প্লাস 8 আর একটা 5x প্লাস 7, তাদের যে রেশিওটা সেটা 2:3 হয়ে যায়। তাহলে ইকুয়েশন তৈরি করছি আমরা 3x প্লাস 8 বাই 5x প্লাস 7 ইকুয়ালস টু কত? 2/3। ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 9x প্লাস 24 ইকুয়াল টু 10x প্লাস 14। x ইকুয়াল টু 10, x এর মান আমরা পুট করে দেবো। সংখ্যা দুটো একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 50। এবার বলছে প্রতিটি সংখ্যার সঙ্গে যখন তুমি 6 অ্যাড করবে তাহলে সংখ্যা দুটো কি হয়ে যাবে? 30 প্লাস 6 36 একটা, আর একটা 50 প্লাস 6 56 একটা। এবার এই দুটো সংখ্যার রেশিও চেয়েছে, কত দিয়ে কাটবে? 4 দিয়ে কেটে যাবে, 4 9 36, 4 14 56। তাহলে 9:40। এটাতে কোনো সমস্যা নেই। না। এ আর বি এর আয়ের অনুপাত দিয়ে দিয়েছে আর তাদের ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে। আমরা জানি আয় থেকে ব্যয়কে বিয়োগ করলে সঞ্চয় পাওয়া যায়। আর এ আর বি কত করে সঞ্চয় করছে সেটা দিয়ে দিয়েছে, একজন 16,000 একজন 26,000। তাদের খরচের পার্থক্য কত সেটা বার করতে হবে। আচ্ছা বলো, খরচের সঙ্গে আমরা যদি ব্যয়টাকে যোগ করি তাহলে কি আয় পাওয়া যায়? খরচ প্লাস ব্যয়, এই খরচ প্লাস সঞ্চয়, এটা মানে কি আয়? হ্যাঁ স্যার। তাহলে খরচটাকে আমরা ধরে নিই একটা 4x আর একটা 7x। যে ব্যয়ের অনুপাতটা দিয়েছে না 4:7, তো আমরা ধরে নিই হচ্ছে একটা খরচ হচ্ছে 4x টাকা আর একটা খরচ হচ্ছে 7x টাকা। এবার খরচের সঙ্গে আমরা সঞ্চয়টাকে অ্যাড করব, এটা নিচে লিখি।
খরচের সঙ্গে সঞ্চয়টাকে অ্যাড করো। প্রথম সঞ্চয় হচ্ছে 16,000, দ্বিতীয় সঞ্চয় হচ্ছে 26,000। ব্যাস, যেই আমি অ্যাড করলাম এটা কার অনুপাত হয়ে গেল? আয়ের অনুপাত হয়ে গেল। বলো 3/5 এর সঙ্গে ইকুয়াল করতে পারি কি পারি? হ্যাঁ পারি। ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এক্স এর ভ্যালু বের করবো, আর যে এক্স এর ভ্যালু পেয়ে যাবো অমনি আমরা দুজনের অ্যাকচুয়াল খরচগুলো পেয়ে যাবো, তাদের পার্থক্য বের করে নেবো। তো পার্থক্য কত? 4x আর 7x এর পার্থক্য তো 3x, তাহলে আমাকে 3x এর মান বের করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করি, 20x প্লাস 80,000, এদিকে কত 21x প্লাস কত 78,000, তার মানে x ইকুয়াল টু 2000 হচ্ছে। তাহলে x এর মান যেই 2000 এখানে পুট করে দিলে 3 ইন্টু 2000 হয়ে গেল 6000। ঠিক আছে, নেক্সট, এর আয় বি এর আয়ের চেয়ে 40% বেশি। চলো এটাও আয় ব্যয় আর সঞ্চয়ের। বলছে এর আয় বি এর আয়ের চেয়ে 40% বেশি। এর আয় বি এর আয়ের চেয়ে 40% বেশি, এই হচ্ছে রেশিও, বা একটু ছোট করে আমরা বলতে পারি কি, তাহলে আয়ের অনুপাত, এটা আয়ের অনুপাত 7:5। কারো কোনো ডাউট নেই এটুকু নিয়ে? নেক্সট কি বলছে, বি এর ব্যয়টা এর 66.66%। আমাকে একটু বলো 66.66% এর ফ্র্যাকশন ভ্যালু। 2/3। 2/3। ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/3। তার মানে বি এর যে ব্যয়টা সেটা এর ব্যয়ের 2/3 অংশ। তাহলে এর ভ্যালু যদি 3 হয় তাহলে বি এর ভ্যালু বলেছে 2, এটা বলা হয়েছে। এটা হচ্ছে ব্যয়ের অনুপাত। বলো এই জায়গাটা বুঝতে কারোর অসুবিধা? যদি বুঝতে অসুবিধা হয় তাকে আমি লিখে দিচ্ছি, বি এর যে ব্যয়টা সেটা হলো এর যে ব্যয় তার 2/3 অংশ। 66.66% মানে হচ্ছে 2/3 অংশ। এবার এখান থেকে তুমি বি বাই এ লিখে দাও, কত পাবে দেখো, এটাকে নিচে নিয়ে চলে এলেই 2/3। তার মানে বি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু 3। ভুল লিখলাম মনে হচ্ছে, একবার দেখি। বি এর ব্যয়, ওহো এটা ভুলে গেছে, এদিকটা হবে হচ্ছে 3, এদিকটা হবে হচ্ছে 2। বি এর ব্যয়টা হলো এর 2/3 অংশ। তার মানে এর ব্যয় যদি 3 হয় তাহলে বি এর হবে হচ্ছে 2। ঠিক আছে, কোনো ডাউট? না স্যার। এবার কি বলছে দেখো, বি এর আয় 1.25 গুণের সমান হয় কি, এর ব্যয়টা। তাহলে এর যে ব্যয়টা, এখানে আমরা একটা ভ্যারিয়েবলকে নিয়ে আসি, একটা না দুটো ভ্যারিয়েবলকে নিয়ে আসি, একটা এক্স আর একটা ওয়াই। ভ্যারিয়েবলকে নিয়ে এলো সুবিধা কিরকম দেখো, এখানে বলেছে যে এর যা ব্যয়, এর ব্যয় কোনটা, এর ব্যয় হচ্ছে 3/, তাহলে লিখলাম এখানে 3/। এর ব্যয় হলো বি এর আয়ের, বি এর আয়ের কোনটা, বি এর আয় হচ্ছে 5x। 5x এর 1.25 গুণ, 1.25 গুণ মানে কত, 125/100। দেখো তো এখান থেকে এক্স আর ওয়াই এর রেশিও তুমি কত পাও, একটু এক্স আর ওয়াই এর রেশিওটা একটু বের করে দেখো কত আসছে। 5 আর এটা কাটলো 20 হলো, 125 আছে, 20 আছে, এটা 5 দিয়ে কাটবে, উপরে হবে 25 আর নিচে হবে কত 4, 3টা নিচে চলে আসবে, তাহলে উপরে 25 নিচে 12। তাহলে এক্স আর ওয়াই এর যে রেশিওটা পেলাম সেটা হচ্ছে 25:12। তাহলে যেখানে যেখানে আমরা এক্স দেখতে পাবো সেখানে সেখানে আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর যেখানে যেখানে আমরা ওয়াই দেখতে পাবো সেখানে সেখানে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে রেশিওটাকে ঠিকঠাক করবার জন্য আমরা এখানে এক্স দেখতে পাচ্ছি, এখানে এক্স এর জায়গায় আমরা পুট করবো হচ্ছে 25। তাহলে বলো এ আর বি এর আয় একদম ফাইনালি বলো কি, 7 ইন্টু 25 175, 5 ইন্টু 25 125, আর ব্যয়টা 3y, ওয়াই এর ভ্যালু কত ধরেছিলাম 12, তাহলে 3 ইন্টু 12 36, আর 2 ইন্টু ওয়াই মানে কত 24। মাইনাস করে দাও, এখান থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে সঞ্চয়ের অনুপাতটা। কত আসছে একবার চেক করে নাও একটু।
এখানে আসে তোমার 90 101 আসছে, এখানে কি ভুল করছে একবার তারা দেখবেন। স্যার বলছি y/x সমান 25/12 আসছে। আমি ভুল লিখেছি না ওখানটা, হ্যাঁ স্যার। y/x ইকুয়াল টু 25/12 আসছে, তাহলে এই গুণগুলো আমি ভুল করে ফেলেছি। তাহলে যেহেতু y/x ইকুয়াল টু 25/12 আসছে, আমরা y এর জায়গায় 25 দিয়ে গুণ করবো আর x এর জায়গায় 12 দিয়ে গুণ করবো। তাহলে 7×12 84 হবে এখানে, আর 5×12 এখানে কত হবে 60 হবে, আর y এর জায়গায় আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা হবে 75 আর এটা হবে হচ্ছে 50। এবার মাইনাস করে নাও, আনসার চলে আসবে। মাইনাস করলে আসছে কত, এখানে 9 আর এখানে কত 10, তাহলে 9:10 অপশন ডি এরটা হচ্ছে আনসার। ওই জায়গাটা ভুল হয়ে গিয়েছিল, এটা y/x ইকুয়াল টু 25/12 আসছিল। স্যার y/x টা কিভাবে বার করলেন আরেকবার একটু বুঝিয়ে দিন না। হ্যাঁ বলে দিচ্ছি, দেখো এখানে বলেছে যে এর যে ব্যয়টা, এর ব্যয় কোনটা 3y, তাই তো? তাহলে এর ব্যয় হচ্ছে 3y, তাহলে 3y হলো বি এর আয় কোনটা 5x, 5x এর 1.25 গুণ, এটা হচ্ছে ইকুয়েশন। এবার তুমি দশমিক তোলো না, নিচে 100 বসাও, ঠিক এটা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। উপরে 25 নিচে 4, তো y/x ইকুয়াল টু হলো কত 25/12। এবার যেখানে y দেখতে পাচ্ছি সেখানে আমরা 25 দিয়ে গুণ করছি, আর যেখানে x দেখতে পাচ্ছি সেখানে আমরা 12 দিয়ে গুণ করছি। ফাইনালি রেশিওটা পেলাম, তারপর সেভিংস বের করতে আমরা দুটোকে মাইনাস করলাম, 9:10 হয়ে গেল আনসার। নেক্সট, এ বি আর সি এর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাগ করা হচ্ছে, কোন রেশিওতে দিয়ে দিয়েছে 9:6:11 রেশিওতে। যদি এ তার ভাগ থেকে সি কে 500 টাকা দেয়, তাহলে এ বি আর সি এর শেয়ারের রেশিওটা চেঞ্জ হয়ে গিয়ে এটা হয়ে যায়। তাহলে বি এবং সি এর শেয়ার শুরুতে কত টাকা ছিল সেটা বার করতে হবে। তাহলে আমি লেখা স্টার্ট করি, a/b/c প্রথমে ছিল হচ্ছে 9:6:11, আর যেই এ সি কে 500 টাকা দিল, রেশিও চেঞ্জ হয়ে 4:3:6 হয়ে গেছে। তো এখানে রেশিওটাতে এই ভুল রয়েছে যে এ যখন সি কে টাকা দেবে তখন এর টাকা কমবে, সি এর টাকা বাড়বে, কিন্তু বি এর টাকা তো আর কমবে না, বি এর টাকা তো সেম থাকবে। কিন্তু দেখো বি এর টাকা এখানে সেম নেই, এখানে 6 রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে নিচটাকে আমাকে কি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে ফাইনালি আমরা যে রেশিওগুলোকে নিয়ে কাজ করব সেটা হচ্ছে 9:6:11 আর 8:6:12। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। এর টাকা কত ইউনিট কমেছে আর সি এর টাকা কত ইউনিট বেড়েছে একবার দেখে নাও। এর টাকা 1 ইউনিট কমে গেছে আর সি এর টাকা 1 ইউনিট বেড়ে গেছে। তার মানে এখান থেকে কি এটা বুঝতে পারছো যে এই 1 ইউনিট মানেই হচ্ছে 500 টাকা। তাহলে এই 1 ইউনিটের মানই হচ্ছে 500 টাকা। চেয়েছে কি যে বি আর সি এর শেয়ার শুরুতে কত ছিল, বি আর সি এর শেয়ার মানে এইটা 17 ইউনিট, 5 কত 85, এত টাকা 8,500 অপশন ডি এরটা। স্টেপগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। নেক্সট, 7 বছর আগে এ আর বি এর বয়সের রেশিওটা দিয়ে দিয়েছে 4:5, আর 7 বছর পর তাদের বয়সের রেশিও দিয়ে দিয়েছে হচ্ছে 5:6। এখন থেকে 5 বছর পরে তাদের বয়সের রেশিও কত হবে বার করতে হবে। দেখো এখানে বয়সের প্রবলেমের যে মূল কনসেপ্টটা সেটা হচ্ছে দুজনের বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। বুঝতে পারলে কি বললাম? দুজনের বয়সের যে ডিফারেন্স সেটা কখনো চেঞ্জ হয় না। তো আমরা এখানে কি করব, যেহেতু দুজনের বয়সের ডিফারেন্সটা চেঞ্জ হয় না, দেখছি যে এ আর বি এর মধ্যে বয়সের যে ডিফারেন্সটা সেটা 1 ইউনিটে রয়েছে রেশিও থেকে। পরেরটাতেও দেখো ডিফারেন্সটা কত ইউনিটে রয়েছে, 1 ইউনিটে রয়েছে রেশিও থেকে। তার মানে রেশিও একদম ঠিকঠাক আছে, রেশিওতে কোনো প্রবলেম নেই। তাহলে আমি লিখবো এখানে
এ আর বি এর রেশিও শুরুতে ছিল হচ্ছে 4:5, সেটা হচ্ছে 7 বছর আগে। আর পরে 5:6 হয়েছে, সেটা হচ্ছে 7 বছর পরে। এবার 7 বছর আগে থেকে তুমি 7 বছর পরে যাচ্ছ, তাহলে দুজনকারই বয়স 14 বছর করে বেড়ে যাওয়ার কথা। মানে অ্যাট প্রেজেন্ট থেকে, এটা হচ্ছে বর্তমান এখানে রয়েছে অ্যাট প্রেজেন্ট, সেখান থেকে তুমি ছিলে হচ্ছে 7 বছর আগে, আর তুমি যাচ্ছ বর্তমান থেকে 7 বছর পর। তাহলে দুজনকারই বয়স তো দেখো 7 7 14 বছর বেড়ে যাওয়ার কথা। রাইট স্যার। এখন দেখো এখানে এর বয়সটা 4 ইউনিট থেকে 5 ইউনিট হচ্ছে, বা বি এর বয়সটা 5 ইউনিট থেকে 6 ইউনিট হচ্ছে। দুজনের বয়স দেখো বাড়ছে, কিন্তু 1 ইউনিট করে বাড়ছে। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি এই 1 ইউনিট মানেই হচ্ছে 14 বছর? হ্যাঁ, একদম। তাহলে 5 ইউনিট মানে কত বের করবো, আর 6 ইউনিট মানে কত বের করবো? তাহলে 5 ইউনিট মানে কত বের করে নিলাম, 70 বছর। আর 6 ইউনিট মানে কত বের করে নিলাম, 84 বছর, 84। আচ্ছা, এই যে দুটো আমরা বয়স পেলাম 70 আর 84, এগুলো কিন্তু 7 বছর পরের বয়স, কিন্তু চেয়েছিল কি দেখো 5 বছর পরের বয়স। তো 5 বছর পরের বয়স বের করতে আমাদের এই বয়সগুলো থেকে 2 বছর করে বিয়োগ করতে হবে কিনা। আমরা তো 7 বছর পরে চলে এসেছি, আর আমাদের তো দিয়েছে 5 বছর পর। তাহলে 5 বছর পরের দুজনের বয়স ছিল, এর বয়স কত ছিল 70 -2, আর বি এর বয়স ছিল হচ্ছে 84 -2। তাহলে একটা হচ্ছে 68 আর একটা হচ্ছে 82, তার রেশিও চেয়েছে। তাহলে আছে 34:41, অপশন এ। ক্লিয়ার? বলো কার কোথায় ডাউট। স্যার ফার্স্টে কি করে হলো বুঝতে পারলাম না। কোনটা বলো আর একবার। 1 ইউনিটে যে 14 ইয়ার্সটা করেছে ওটা কিভাবে হলো বুঝতে পারলাম না। 14 ইয়ার্সটা তো এখানে দেখো না, এটা হচ্ছে প্রেজেন্ট, এখানে আছে প্রেজেন্ট। এই প্রেজেন্ট থেকে তুমি ছিলে হচ্ছে 7 বছর আগে, তুমি যাচ্ছ প্রেজেন্ট থেকে 7 বছর পরে। তাহলে এই যে টাইমের ডিউরেশনটা সেটা ক বছরের, 14 বছরের না? হ্যাঁ 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 14 বছরের। তাই তো বলছি এখানে এই 1 ইউনিট মানেই হচ্ছে 14 বছর, কারণ দুজনকারই আচ্ছা বয়স 14 বছর করে বাড়বে, তাই 1 ইউনিট মানে হচ্ছে 14 বছর। আর আমি বের করেছি 5 ইউনিট মানে কত, আর 6 ইউনিট মানে কত। যেই আমরা 5 আর 6 বের করে নিয়েছি, তার মানে আমরা 7 বছর পরে পৌঁছে গেছি। 7 বছর পরে দুজনকার বয়স কি কি ছিল, কিন্তু আমাদের প্রশ্নটা দিয়েছিল 5 বছর পর, তার 2 বছর করে বিয়োগ করব। বয়সগুলো পেলাম, তাকে রেশিও করে নিলাম। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে যে এর বেতনের দ্বিগুণ, এর বেতনের দ্বিগুণ বি এর বেতনের 5 গুণের সমান, এবং বি এর বেতনের 4 গুণ সি এর বেতনের দ্বিগুণের সমান। সি এর বেতন দিয়ে দিয়েছে, এর বেতন কত? বলো এ বাই বি, বলো কত? 5/2। আর এখান থেকে বি বাই সি কত, 2/4 বা 1/2। এ ইস টু বি ইস টু সি, ডিরেক্ট একটু বলে দাও কত, না কাটলেই ভালো হতো। এখানে 2/4 যেমন আছে থাক। বি এর মান এটাতেও 2 আছে, ওটাতেও 2 আছে, কম্বাইন্ড একদম তুমি পেয়ে যাবে 5:2:4। আর সি এর ভ্যালুটা বলে দিয়েছে দেখো 1600, তাহলে 4 ইউনিট মানে কি বলবো আমরা 1600। এর বেতন চেয়েছে, তাহলে 5 ইউনিটের মান বের করে নেব। 4 এর কত গুণ 1600, এইভাবে করে নেব। 4 গুণ। হ্যাঁ, মানে 400 গুণ আর কি, বাই 5, 1600/4 ইন্টু 5। তাহলে আনসার হয়ে যাবে কত, 2000। সমস্যা নেই তো কারোর? আচ্ছা, রাজু আর পিটারের বেতনের অনুপাত দিয়ে দিয়েছে। যদি তাদের প্রত্যেকের বেতন 2500 টাকা করে বৃদ্ধি পায়,
তাহলে তাদের বেতনের অনুপাত হয়ে যায় 11:15। পিটারের বেতন কত সেটা বার করতে হবে। একদিকে রাজু লিখে দেয়, একদিকে পিটার লিখে দেয়। তাদের বেতনের অনুপাত দিয়েছে 3:5। পরে যখন দেখছে যে রাজুর বেতন 2,500 বাড়লো, পিটারের বেতন 2,500 বাড়লো, মানে সমপরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাদের বেতনের রেশিওটা চেঞ্জ হয়ে গিয়ে 11:15 হয়েছে। একবার দেখো রেশিওটা, রাজুর বেতন বেড়েছে হচ্ছে 8 ইউনিট, পিটারের বেতন বেড়েছে 10 ইউনিট, সমপরিমাণ কি বাড়লো? না স্যার। তাহলে আমাকে এই গ্যাপ গুলোকে সেম বানাতে হবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য স্টেপটা এটা যে এই রেশিও যে দুটো করে পদ রয়েছে 3 আর 5, তাদের মধ্যে গ্যাপ কত আছে? 2। আর এখানে গ্যাপ কত আছে? 4। তো আমি কি করব? ওপরের রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ওপরের রেশিওটাকে আমরা যেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, তাহলে ওপরের রেশিওটা দুটো পদের মধ্যে গ্যাপটা 4 এর তৈরি হয়ে যাবে। তাহলে একদিকে লিখি রাজু, আরেকদিকে পিটার। তো 2 দিয়ে যখনই মাল্টিপ্লাই করবো এটা 6:10 হয়ে যাবে। আর নিচেরটাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, কারণ নিচেরটা গ্যাপটা 4 অলরেডি হয়ে আছে। 11:15। এবার তুমি দেখো যে গ্যাপগুলো সেম তৈরি হয়েছে কিনা। 6 ইউনিট থেকে 11 ইউনিট। দেখো রাজুর বেতন 5 ইউনিট বেড়েছে, পিটারের বেতনও 5 ইউনিট বেড়েছে। দেখো সেম হয়েছে। এবার কি তুমি বলতে পারবে 5 ইউনিট মানেই হচ্ছে 2,500 টাকা? 5 ইউনিট মানেই হচ্ছে 2,500, 2500। চেয়েছে পিটারের বেতন কত? পিটারের বেতন কিন্তু আমরা নতুন রেশিওটা থেকে নেবো। পিটারের বেতন কত মানে কিন্তু অরিজিনালি পিটারের বেতন, মানে প্রথমে শুরুতে পিটারের বেতন কত সেটা বার করতে হবে। 10 ইউনিটের মান কত? 5 মানে 2,500 হলে 10 মানে কত? 5,000 হয়ে যাবে। এবার বলো কার কোন জায়গায় অসুবিধা? নেক্সট এটা তোমরা করো। টাকা এ, বি, সি আর ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যেন এ আর বি এর রেশিও 8:9 থাকে, বি আর সি এর রেশিও 2:3 থাকে, সি আর ডি এর রেশিও 9:13 থাকে। তাহলে এ আর ডি এর প্রাপ্ত অর্থের পার্থক্য কত? তাহলে স্টেপ গুলো বলো, মানে পরপর আমরা কি কি করব এখানে। স্যার A:2 B:2 C:2 D এর মানগুলো বের করে নিতে হবে, দিয়ে স্যার ওগুলো অ্যাড করে 12,000 আসবে। দিয়ে স্যার ওখান থেকে 1 ইউনিটের মান আসবে। হুম, আর আর হ্যাঁ, ডি বি এর মাইনাস ডি এরটা ওখান থেকে চলে আসবে মানে স্যার। চলে আসবে একদম। তাহলে একদম এ আর বি এর রেশিও লিখে ফেলি 8:9, বি আর সি এর রেশিও লিখে ফেলি 2:3, সি আর ডি এর রেশিও লিখে ফেলি 9:13। কম্বাইন্ড রেশিও বের করা সহজ ট্রিক্স কি বলেছিলাম, যে এইভাবে আমরা গুণ করে নেবো। তাহলে 16, 18 আর 27। এটাকে তুমি 27 বানানোর জন্য 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা কত হয়ে যাবে? 27:39। এখানে পুট করে দাও 39। তাহলে হয়ে গেল কি এ, বি, সি আর ডি এর রেশিও। এবার এই সবগুলোকে যখন তুমি অ্যাড করবে, সেটা আসবে হচ্ছে 100। তাহলে এই 100 ইউনিট মানেই বলে দিয়েছে 12,000 টাকা। চেয়েছে কি বি আর ডি এর মধ্যে পার্থক্য, এটা বি এটা ডি, তার মধ্যে পার্থক্য কত? 21 ইউনিট। তাহলে এই 21 ইউনিটের মান তোমাকে বার করতে হবে। তাহলে 120-র সাথে 21 গুণ হবে, কত আসছে? 0, 12, 25। তাহলে 2,520, অপশন সি একটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা ট্রাই করো একটু। হচ্ছে সমগ্র পৃথিবীতে স্থল আর জলের অনুপাত 3:5। যদি উত্তর গোলার্ধ তাতে এই অনুপাত 7:9 হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে এই অনুপাতটা কি হবে?
তাহলে এটাকে স্যার ছবি এঁকে দক্ষিণ গোলার্ধেও তো ওই উত্তর গোলার্ধে 7:9, দক্ষিণ গোলার্ধে তো 7:9 হবে। না, জলস্থল কেন সেম হবে? যোগফলটা সেম হবে। মানে ওদের দুটো যোগফল 3:5 ওটা হবে। দেখো সমগ্র টোটালটা পৃথিবীতে টোটালটা সেম হবে। হ্যাঁ, উত্তর টোটালটা গোলার্ধে সেম হবে। স্থল কিন্তু আর জায়গা ধরে তো অনুপাতটা বদলাবে। হ্যাঁ, অবশ্যই বদলাবে। এখানে ল্যান্ড আর ওয়াটারের রেশিও বলা নেই, এটাই বের করতে দিয়েছে। আর সমগ্র পৃথিবীতে মানে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ মিলিয়ে ল্যান্ড আর ওয়াটারের রেশিও দিয়েছে হচ্ছে 3:5, এটা বলে দিয়েছে প্রশ্নের মধ্যে। আমরা কিভাবে সেট করবো দেখো, উত্তর গোলার্ধে ল্যান্ড আর ওয়াটার মিলিয়ে টোটাল কত ইউনিট জায়গা আছে? 16 ইউনিট, হুম তাই তো? তাহলে দক্ষিণ গোলার্ধেও নিশ্চয়ই 16 ইউনিটই জায়গা হবে। হুম আর 16 মিলিয়ে টোটাল আর্থে 32 ইউনিট জায়গা হবে। হুম। এবার দেখো এটা কি 32 ইউনিট আছে না 8 ইউনিট আছে? 8 ইউনিট। এই 8কে তাহলে 32 বানানোর জন্য কি দরকার? 8 4 32। হ্যাঁ, মানে 4 দিয়ে গুণ করা দরকার। তাহলে এটাকে আমরা কি করে দেবো? 4 দিয়ে গুণ করে নেবো। ল্যান্ড ইস টু ওয়াটার আমরা পেয়ে গেলাম 12:20। তাহলে এবার বলো ল্যান্ড 12 কিভাবে হলো? ছিল তো উত্তর গোলার্ধে 7, তাহলে বাকিটা দক্ষিণ গোলার্ধ থেকে এসছে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করবে, এখানে 5 লিখবো, কারণ 7 আর 5 যোগ করে তবেই না এই 12টা এসছে। ওয়াটারে আমরা কত লিখবো? 11, কারণ 11 আর 9 মিলিয়ে তবেই আসবে এই 20টা। তাহলে 5:11, অপশন বি এরটা হবে আনসার। স্যার একবার একটু বলে দিচ্ছি, বুঝিয়ে দেন এখানে টোটাল উত্তর গোলার্ধে দেখো 16 ইউনিট জায়গা আছে। কিভাবে পেলাম 16 ইউনিট? 7 আর 9 মিলিয়ে কত ইউনিট জায়গা? 16 ইউনিট জায়গা আছে। 7 ইউনিট ল্যান্ড, 9 ইউনিট জল। তাহলে উত্তর গোলার্ধে টোটাল 16 ইউনিট জায়গা আছে। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধ তার মানে 16 ইউনিটে থাকার কথা। আর টোটাল আর্থে এই 16 আর এই 16 মিলিয়ে 32 ইউনিট থাকার কথা, ল্যান্ড আর ওয়াটার মিলিয়ে। কিন্তু দেখো টোটাল আর্থে ল্যান্ড আর ওয়াটার মিলিয়ে 32 ছিল না, ছিল হচ্ছে 8। এবার এই 8কে আমরা 32 করতে কি করব? 4 দিয়ে মাল্টিপ্লাই, 4 আসতে 32 হয়। যে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ল্যান্ড হয়ে গেল হচ্ছে 3 আর 4 গুণ করে 12, ওয়াটার হয়ে গেল 4 আর 5 গুণ করে 20। এবার ল্যান্ড 12 কিভাবে হলো তুমি সেটা ভাবো। বাকি ল্যান্ডটা কোত্থেকে এসছে? সাদার্ন হেমিস্ফিয়ার থেকে এসছে। তাহলে এখানে ল্যান্ড কত ছিল? এখানে তো 7 ছিল, 7 এর সাথে কত যোগ করলে 12 হয়? 5। 9 এর সাথে কত যোগ করলে 20 হয়? 11। ব্যাস হয়ে গেল answer, 5:11। দুটো পাত্র 9:7 আর 5:11 অনুপাতে দুটার জল রয়েছে। উভয় পাত্রের মিশ্রণ 1:1 অনুপাতে যদি মিশ্রিত করা হয়, তাহলে নতুন মিশ্রণে দুটার জলের অনুপাত নির্ণয় করো। দুটো পাত্র আছে, এটা একটা পাত্র এ, এটা একটা পাত্র বি। এখানে মিল্ক আর ওয়াটারের রেশিও 9:7 আর সেকেন্ডটাতে মিল্ক আর ওয়াটারের রেশিও 5:11। বলো প্রথম পাত্রে কত ইউনিট মিশ্রণ আছে? 16 ইউনিট। ইউনিট। আর দ্বিতীয় পাত্র দেখো 16 ইউনিটই মিশ্রণ আছে, তাই না? এবার তুমি যদি এই মুহূর্তেই এই দুই পাত্রের মিশ্রণকে মিশিয়ে দাও, তাহলে 16 ইউনিটের সঙ্গে 16 ইউনিট মিশছে, মানে কি এরা 1:1 মিশছে। এখনই যদি তুমি মিশিয়ে দাও, তাহলে এরা কোন রেশিওতে মিশবে? 1:1 মিশবে। দেখো প্রশ্নের মধ্যে দিয়েছে যে 1:1 মেশে, তার মানে বলতে চাইছে যে তুমি এখনই মিশিয়ে দাও। তাহলে মিল্ক কত হয়ে যাবে নতুন মিশ্রণে? এখানে ছিল 9, এখানে ছিল 15, 9 আর 15 মিল্ক হয়ে যাবে হচ্ছে 14 ইউনিট। আর ওয়াটার কত হয়ে যাবে? 7 ছিল আর 11 ছিল, 18। 18 হয়ে যাবে। ফাইনালি আমরা পেয়ে গেলাম 7:9, অপশন 8। তাহলে কি করলাম? মিল্কের সাথে মিল্ক আমরা অ্যাড করে দিলাম, আর ওয়াটারের সাথে ওয়াটার আমরা অ্যাড করে দিলাম।
তাহলে ফাইনালি পেলাম হচ্ছে 7:9। ক্লিয়ার হয়েছে? স্যার বলছি এটা যদি মানে এক না থাকতো, মানে যদি 16 দুটো না থাকতো, তাহলে কি আমাদেরকে ওটা এক করে নিতে হবে? এক করে নিতে হতো তখন। ধরো এদিকটা 16 নেই, এদিকটা ধরো যোগ করে তোমার এলো হচ্ছে 15 ইউনিট ধরো। তা তুমি কি করতে, এদিকে 15 দিয়ে গুণ করতে, এদিকে তুমি 16 দিয়ে গুণ করতে, এক হয়ে যেত। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি তার 3 ছেলের মধ্যে একটা নির্দিষ্ট টাকা 3:4:5 অনুপাতে ভাগ করছেন। যদি তিনি সেই অর্থটাকে 1/3:1/4:1/5 রেশিওতে ভাগ করতেন, তাহলে যে ছেলেটা সবচেয়ে কম আগে শেয়ার পেয়েছিল সে এখন 1188 টাকা বেশি পাচ্ছে। তাহলে সেই নির্দিষ্ট পরিমাণ অর্থরাশিটি কত ছিল সেটা বার করতে হবে। এটা চলো লাস্ট কোশ্চেন আজকে। তাহলে কি বললাম যে একটা টাকা 3 ছেলের মধ্যে ভাগ করার কথা বলা হয়েছিল 3:4:5 রেশিওতে, আর সে ভাগ করে ফেলেছে কোন রেশিওতে? 1/3, 1/4, 1/5 রেশিওতে। যদি এই রেশিওতে ভাগ করে তাহলে যে ছেলেটা সবচেয়ে কম শেয়ার পেয়েছিল সে 1188 টাকা বেশি পাবে। তাহলে কত টাকা 3 জনের মধ্যে ভাগ করা হচ্ছিল সেটা বার করতে হবে। আচ্ছা, কোন ছেলেটা সবচেয়ে কম শেয়ার পেয়েছিল? স্যার যে প্রথম জন। ছেলেটা, যে প্রথম জন, সে সবচেয়ে কম শেয়ার পেয়েছিল। এই রেশিওটা ঠিক নেই, এই রেশিওটাকে আগে ঠিক বানাতে হবে, ঠিক করতে হবে। তো কি করবো রেশিওটাকে ঠিক করতে? ফ্র্যাকশনে আছে, ফ্র্যাকশনটাকে কাটাবো। 3, 4 আর 5 এর লসাগু, ডিনোমিনেটর আছে 3, 4 আর 5, তাদের এলসিএম হচ্ছে 60। প্রত্যেকটা আমরা ফ্র্যাকশনের সাথে 60 মাল্টিপ্লাই করে নেবো। 1/4 ইন্টু 60 আর 1/5 ইন্টু 60 মাল্টিপ্লাই করে নাও, দেখো কি রেশিও পাচ্ছ। 20:15:12 এই রেশিও আমরা পাচ্ছি। তার মানে প্রথমে এ, বি আর সি এর মধ্যে 3:4:5 এই রেশিওতে ভাগ করার কথা বলা হচ্ছিল। পরে বলছে 20:15:12 ভাগ হবে। কত পরিমাণ টাকা জানা নেই, ধরে নিই এক্স পরিমাণ টাকা। আচ্ছা বলো তো, এই এক্স টাকার মধ্যে এ প্রথমে কত পেত? এক্স টাকার 3/12 অংশ, মানে 12-র মধ্যে 3, তাই না? 3/12, ঠিক আছে? তাহলে এক্স টাকার, আমরা এক্স কাকে ধরেছি? যে পরিমাণ টাকাটা 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, মূল টাকাটার পরিমাণটাকে এক্স টাকা ধরেছি। তাহলে এক্স টাকার 3/12 অংশ সেটা আগে এ পেত, আর এখন কত পাচ্ছে? সেই এক্স টাকার 20-র 3 যোগ করবো 47। তো এবার আমাকে বলো, এক্স টাকার 3/12 আর এক্স টাকার 20-47 মধ্যে এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? ডান দিকটা বড়। ডান দিকেরটা বড়। কেন? কারণ তো প্রশ্নের মধ্যেই বলে দিচ্ছে যে এখন নতুন যে রেশিওটাতে ভাগ হচ্ছে তাতে নাকি যে আগে সবচেয়ে কম পেয়েছিল সে এখন বেশি পাচ্ছে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি যে এক্স ইন্টু 20/47 মাইনাস এক্স ইন্টু 3/12 ইকুয়াল টু 1188 বলা যেতে পারে, হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে তো আমরা এক্স কমন নিয়ে আনসার বের করে ফেলবো। তাহলে ডিফারেন্স কত আসছে এখানে? এলসিএম হচ্ছে 47/12, উপরে কত আসবে 12 ইন্টু মানে 240, মাইনাস পরেরটা আসবে 47/3, 21, 12, 13, 14 ইকুয়াল টু 1188। মাইনাস করে নাও, কত আসছে 99, 99 মানে এক্স ইন্টু 99/47 ইন্টু 12 ইকুয়াল টু 1188। একদম কেটে দাও। কত দিয়ে কাটবে এটা? 11 দিয়ে কাটো 9, 11 দিয়ে কাটো 108, 9, 12, 108, 12, 12 গুণ হবে, আর 47 দিয়ে গুণ হবে। 12 ইন্টু 12 ইন্টু 47, এটা যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল আনসার। তো অপশন টেস্ট করে করতে পারো। 1, 2 হচ্ছে ইউনিট ডিজিট দেখে না, ইউনিট ডিজিট কত আসছে, এটার ইউনিট ডিজিট কত আসছে গুণ করলে? এই সি অথবা ডি, বি যে কোনো একটা হবে। মানে হয় বি অথবা সি। উইদাউট মাল্টিপ্লিকেশন এটার আনসার বলো, গুণ না করে। দেখো 12-র মধ্যে বলো 3 ঢুকে আছে,
এই 12 মধ্যেও 3 ঢুকে আছে, তার মানে এর গুণফলটা 9 গুণিতক, হ্যাঁ কি না? 12 মধ্যে 3 ঢুকে আছে, আবার সেকেন্ড একটা 12 মধ্যেও 3 ঢুকে আছে, তাহলে দুটো 3 আমরা যেই পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি তো গুণফলটা 9 গুণিতক। এবার দেখো অপশন সিটা কি 9 গুণিতক? না না, অপশন সিটা 9 গুণিতক না, দেখো যোগ করলে 15 আসছে, 7 আর 8 15 আসছে, তাহলে অপশন সি গেল বাদ, অপশন বি হয়ে যাবে। তাহলে 6 7 6 8 এটা হয়ে যাবে ফাইনাল। দেখো যোগ করে দেখো, যোগফলটা দেখো 9 গুণিতক চলে আসবে, 27 আসছে, 27 9 গুণিতক। ঠিক আছে, মোটামুটি যতগুলো কোশ্চেন সলভ করালাম বোঝা গেছে? একটু দেখে নিও প্রথম দিক থেকে, ঠিক আছে? উইথ অ্যানোটেশন তোমাদের আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে নেক্সট দিন বলো। বাকি পিছনে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে সলভ করো, আমাকে পরের দিন বলো যদি কোনো আটকে যায় কোশ্চেন। স্যার ম্যাথ ক্লাসটা নেক্সট কবে হবে? ওটা স্যার জানে, পরের উইকে হবে না, হয়তো তারপরের উইকে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো রাখলাম তাহলে। মানে কোন টপিকটা হবে বলা যাবে? না এখন তো বলতে পারছি না, ওটা তো তুমি নেক্সট উইকে জানতে পারবে। মানে এই উইকের পরের উইকে যে ক্লাসটা দেওয়া হবে? হ্যাঁ, এই উইকের পরের উইকে মনে হয় তোমাদের রিজনিং ক্লাস হবে হয়তো, ঠিক আছে? তারপরের উইকে ম্যাথস ক্লাস হবে। ওকে, ওকে। ঠিক আছে, চলো আমি পাঠিয়ে দিচ্ছি পিডিএফ।